26-এ পরিবর্তন চাইলে রায়গঞ্জের সভা থেকে বড় বার্তা, শুভেন্দুর আরও চাপে তৃণমূল। প্রেমিক পার্থের বান্ধবীর ফ্ল্যাটে ৩৯ কোটি ৮০ লাখ, তদন্তে আয়কর দফতর। ফের রাজ্যপালকে চূড়ান্ত অসম্মান, আজব মন্তব্য বিমানের। এবার কি অ্যাকশন নেবেন বোস? জামিন মিললেও তৃণমূলে কোণঠাসা আরাবুল। জেল থেকে বেরোনোর দিনেই যা হলো তোলপাড় কাণ্ড। জমে গেল খেলা। এনডিএর ঘুম উড়িয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে ইন্ডিয়ার হেমন্ত। সুপ্রিম কোর্টে রাজ্যপাল বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, রক্ষা কবচ অযৌক্তিক, দাবি সেই মহিলার। বাগদায় প্রচার তুঙ্গে, বড়সড় ভাঙন বিজেপি এবং সিপিএম শিবিরে। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। গোটা রাজ্যে তৃণমূল এবারের লোকসভা নির্বাচনে ফলাফল করলেও উত্তরবঙ্গ তাদের পক্ষে সমর্থন করেনি, যার ফলে সামনেই যে বিধানসভার উপনির্বাচন রয়েছে রাজ্যের 4টি কেন্দ্রে, তার মধ্যে উত্তরবঙ্গের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে যথেষ্ট চিন্তিত এই রাজ্যের শাসক দল। তবে লোকসভার ফলাফলকে ঘুরিয়ে যদি আগামী বিধানসভায় অর্থাৎ 2 বছর পরে তৃণমূলকে এই রাজ্য থেকে সরাতে হয়, তাহলে করতে হবে বড় কাজ। বিধানসভার ভেতরে আরো শক্তিশালী করতে হবে বিজেপিকে। তাই রায়গঞ্জের সভা থেকে সেই কথা বলেই কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস ঘোষের সমর্থনে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই 26-এ পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2026 সালে আপনারা পরিবর্তন চান তো? যদি পরিবর্তন চান তাহলে মানস ঘোষকে বিধানসভায় পাঠান। বিধানসভার ভেতরে আমাদের লড়াই আরো তীব্র করতে হবে। অর্থাৎ 2 বছরের জন্য এই রায়গঞ্জ থেকে বিজেপির বিধায়ক যদি বিধানসভায় যায়, তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপে ধরতে তিনিও শুভেন্দু অধিকারীর সঙ্গে এক রাস্তায় হাঁটবেন এবং বিজেপির বিধায়ক সংখ্যা এবারের উপনির্বাচনের ফলাফলের পর বাড়লে তৃণমূলকে যে আরো চাপে রাখা যাবে সেই কথাই তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। অস্বস্তি বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এবার তাকে জেরা করতে চলেছে আয়কর দফতর। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অর্পিতার 2টি ফ্ল্যাট থেকে বিপুল সম্পত্তি উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধার হয় নগদ কয়েকশো কোটি টাকা। বিপুল এই টাকার উৎস কি তা জানতে চান আয়কর দফতরের আধিকারিকরা। ইতিমধ্যে জেরা করতে চেয়ে বিশেষ ইডি আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা। বর্তমানে আলিপুরের মহিলা সংশোধনাগারে বন্দী রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সেখানে গিয়েই তাকে আয়কর দফতর জেরা করবে বলে জানা গিয়েছে। লক্ষ লক্ষ টাকার উৎস জানার পাশাপাশি বাড়িতে কেন এত টাকা রাখা হয়েছিল তাও জানার চেষ্টা করবেন আধিকারিকরা। শুধু তাই নয়, আরো বিপুল সম্পত্তির খোঁজ পেতেও অর্পিতাকে জেরা করা প্রয়োজন বলেও আদালতে জানিয়েছে আয়কর দফতর। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলায় শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় 2 তদন্তকারী সংস্থা। গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই। অন্যদিকে লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখছে ইডি। তদন্তে নেমেই নিয়োগে দুর্নীতির অভিযোগে 2022 সালের 22 জুলাই তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। সেখানেই বান্ধবী অর্পিতার সূত্র পান আধিকারিকরা। এরপরেই অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখান থেকেই নগদ প্রায় 21 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার করে ইডি। উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও, যার আনুমানিক মূল্য কয়েকশো কোটি টাকা। বিটি রোডের আরো একটি ফ্ল্যাট থেকেও কোটি কোটি টাকা উদ্ধার হয়। ইডির দাবি, অর্পিতার 2টি ফ্ল্যাট থেকে নগদে মোট 39 কোটি 80 লাখ টাকা এবং 5 কোটি 8 লাখ টাকার গয়না উদ্ধার হয়। বিপুলের সম্পত্তি প্রকাশ্যে আসার পরেই নড়ে চড়ে বসে গোটা রাজ্যের রাজনীতি। অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যদিও উদ্ধার হওয়া বিশাল টাকার সঙ্গে কোনো যোগ তার নেই বলেই জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে অর্পিতাও বিপুল এই টাকা উদ্ধার নিয়ে বিশেষভাবে কিছু বলেননি। এবার সেই টাকার উৎস সন্ধানে নেমেছে আয়কর দফতর। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। 2 নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়েই চূড়ান্ত জটিলতা চলছে। পরিস্থিতি এমন যে প্রত্যেকদিন বিধানসভায় ধর্ণা দিচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেহাত হোসেন রাও। তবুও রাজ্যপাল মাথা নত করতে রাজি নয়, কারণ তিনি সাংবিধানিক প্রধান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছে যে 2 বিধায়কের শপথ গ্রহণের জন্য আসতে হবে বিধানসভায়। কিন্তু তারা সেখানে না গিয়ে যে ইগো দেখাচ্ছেন তা সত্যিই প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে। আর এই পরিস্থিতিতে ফের রাজ্যপালকে চূড়ান্ত অসম্মান করলেন রাজ্য বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন যে কথা বললেন তারপর প্রশ্ন উঠছে যে এবার কি অন্তত নীরবতা ভেঙে কোনো কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেখাবেন সিভি আনন্দ বোস? প্রসঙ্গত, শপথ নিয়ে জটিলতার মাঝেই আগামীকাল রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে চলেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয়ে এদিন তাকে প্রশ্ন করা হলে তিনি রাজ্যপালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দুর্বল ভাববেন না, বিধানসভা রাজ্যপালের উপর নির্ভর করে না। আর স্পিকারের এই মন্তব্য নিয়েই একাংশ বলছেন যে কত বড় ক্ষমতা থাকলে একজন স্পিকার
সাংবিধানিক প্রধানকে এইভাবে অসম্মান করতে পারেন? তবে অনেক তো সহ্য করলেন রাজ্যপাল। তাহলে এবার অন্তত বিধানসভার স্পিকার তার বিরুদ্ধে যে মন্তব্য করেছেন সাংবিধানিক প্রধান হিসেবে তার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিন। যদি এরপরেও তিনি চুপচাপ থাকেন তাহলে বুঝে নিতে হবে তিনি অপমান সহ্য করার জন্যই এই চেয়ারটিতে বসে আছেন আর তৃণমূলকে প্রশ্রয় দিচ্ছেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। দীর্ঘ 5 মাস জেলের 4 দেওয়ালের মধ্যে দিন কেটেছে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের। অবশেষে বুধবার জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। মঙ্গলবার তাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। পরের দিন দুপুর 2:30 নাগাদ বারুইপুর সংশোধনাগার থেকে বেরোতে দেখা যায় তাকে। মালা পরিয়ে তাকে স্বাগত জানায় অনুগামীরা। জেল থেকে বেরোনোর পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন আরাবুল। লোকসভা নির্বাচনে যা রেজাল্ট হয়েছে তাতে আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় ফের সবুজ ঝড় ওঠা নিশ্চিত বলে দাবি করেন ভাঙড়ের এই দাপুটে নেতা। আরাবুলের মুখে দলের তারিফ শোনা গেলেও এদিনই ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি থেকে সরিয়ে দেওয়া হয় তার নামের নেমপ্লেট। গত বছর ওই পঞ্চায়েত সমিতির সভাপতি হন আরাবুল। যদিও 2008 সাল থেকে ওই ঘরে বসতেন তিনি, তবে এবার সেখান থেকে সরে গেল তাজা নেতার নেমপ্লেট। একসময় যে ঘর আরাবুলের ছিল এখন সেখানে বসেন সহ সভাপতি সোনালী বাছার। সেই সঙ্গেই ওখানে বসার বন্দোবস্ত করা হয়েছে পঞ্চায়েত সমিতির পরিচালনকারী ও আরাবুল বিরোধী হিসেবে পরিচিত খায়রুল ইসলামের। উল্লেখ্য, জেলবন্দি থাকাকালীনই ভাঙড় 2 ব্লক তৃণমূল আহ্বায়কের পদ থেকে সরানো হয়েছিল আরাবুলকে। এরপর গত জুন মাসের 9 তারিখ ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সোনালীকে সভাপতির পদে আসীন করা হয়। এবার থেকে আরাবুলের অফিসেও বসছেন তিনি। এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে আরাবুল বলেন, আমি নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোটে আমি সভাপতি হয়েছি, ফলে এত সহজে তাকে সরানো যাবে না সে কথা এক প্রকার পরিষ্কার করে দিয়েছেন টিএমসি নেতা। পাশাপাশি এও বলেন, আমি খুনের রাজনীতি করি না, তবে তৃণমূল কংগ্রেসেই থাকছি। 1 সপ্তাহের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানালেন তিনি। জেল থেকে বেরোনোর 1 সপ্তাহের মধ্যে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে হেমন্ত সোরেন। বুধবার সন্ধ্যায় রাজ্যপাল সিপি কৃষ্ণনের কাছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন চম্পাই সোরেন। আর তার 24 ঘন্টার মধ্যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্তকে শপথ বাক্য পাঠ করান। এই নিয়ে তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। চলতি বছরে 31 জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতারির আগেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন তিনি। 5 মাস রাঁচির বিরসা মুন্ডা জেলে ছিলেন হেমন্ত। 28 জুন হাইকোর্টের নির্দেশে ছাড়া পান সোরেন। তারপরে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার তোড়জোড় শুরু করেন তিনি। এদিকে হেমন্তের অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী করা হয় দলের জনপ্রিয় মুখ চম্পই সোরেনকে। গতকাল আবার জেএমএম পরিষদীয় দলের বৈঠকে চম্পইকে সরিয়ে হেমন্তকে মুখ্যমন্ত্রীর পদে ফেরানোর সিদ্ধান্ত হয়। যদিও দলের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন দাপুটে নেতা চম্পই। জেএমএম এর নেতৃত্বাধীন জোটের একটি প্রতিনিধি দল বুধবার রাজভবনে রাজ্যপাল রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন। সেই প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস রাজ্য সম্পাদক রাজেশ ঠাকুর, মন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা সত্যানন্দ ভোক্তা এবং বিধায়ক বিনোদ সিং। হেমন্ত সোরেনের স্ত্রী তথা বিধায়ক কল্পনা সোরেনও প্রতিনিধি দলে ছিলেন। তারা ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে সরকার গঠনের দাবি জানান। রাজ্যপালের থেকে গ্রিন সিগন্যাল মেলার 24 ঘন্টার মধ্যে আজ বৃহস্পতিবার শপথ নিলেন হেমন্ত সোরেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইন্ডি জোটের অন্যতম নেতা হেমন্ত জেল থেকে ফিরে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসায় একটু হলেও চাপ বাড়ল মোদী সরকারের উপর। এর অন্যতম কারণ কেন্দ্রীয় সংস্থা ইডি হেমন্তকে গ্রেফতার করেছিল আর হাইকোর্ট ইডিকে দুষে হেমন্তের জামিনের নির্দেশ দেন। বর্তমানে জেএমএম এর সুপ্রিমো পদে রয়েছেন হেমন্তের বাবা শিবু সোরেন। দলের কার্যকরী সভাপতি হেমন্ত। রাজনৈতিক মহলে জল্পনা শিবু পুত্রকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়ার বিনিময়ে চম্পইকে নতুন কার্যকরী সভাপতি করা হতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজভবনের মহিলা কর্মী। সংবিধানের বিধান নিয়েই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। যৌন হেনস্থার অভিযোগকারী মহিলা তার নাম গোপন রেখেছেন। রাজভবনের ওই চুক্তিভিত্তিক মহিলা কর্মচারী তার দায়ের করা আবেদনের সংবিধানের 361 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে দেওয়া রক্ষা কবচ পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। আসলে সংবিধানের 361(2) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি মামলা শুরু বা চালিয়ে যাওয়া যায় না। দেওয়ানি মামলার ক্ষেত্রে রাজ্যপালকে লিখিত নোটিশ দেওয়ার 2 মাস পরে কার্যক্রম শুরু করার বিধান রয়েছে। সংবিধানের এই অনুচ্ছেদ নিয়েই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছে। ওই মহিলা দাবি করেছেন ওই বিশেষ ছাড়ের কারণে তার মতো ভুক্তভোগীর কাছে অন্য কোনো আইনি বিকল্প নেই। এই মতাবস্থায় যতদিন রাজ্যপাল পদে সিভি আনন্দ বোস যতদিন থাকবেন ততদিন বিচারের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 361 অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে পুলিশি তদন্ত করা যায় না। মহিলার যুক্তি, রাজ্যপাল অপরাধমূলক কাজের ক্ষেত্রে রক্ষা কবচ দাবি করতে পারেন না। এই ধরনের রক্ষা কবচ অযৌক্তিক ও মৌলিক অধিকারের লঙ্ঘন। পিটিশনে মহিলা সংবিধানে 361 অনুচ্ছেদের অধীনে প্রদত্ত ছাড় সংক্রান্ত নির্দেশিকা জারি করার দাবিও জানিয়েছেন, যা রাজ্যপালের অফিস করতে পারে। এছাড়াও পুলিশকে ঘটনা
ঘটনার তদন্ত করার এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি রাজ্যপালের বক্তব্য রেকর্ড করানোর দাবিও জানিয়েছেন ওই মহিলা। এছাড়াও তার সম্মানের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ করেছেন ওই মহিলা। হাতে করে আর কয়েকটা দিন বাকি বাগদা উপনির্বাচনের, তার আগেই বড়সড় ভাঙন ধরল বিজেপি এবং সিপিএম শিবিরে। মঙ্গলবার রাতে বাগদার আমডোব এলাকায় তৃণমূলের প্রচার সভার মঞ্চ থেকেই বিজেপির স্থানীয় বুথ সভাপতি সহ শতাধিক বিজেপি এবং সিপিএম এর কর্মী যোগদান করেন তৃণমূলে। সদ্য দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। বাগদা উপনির্বাচনে প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে অস্বস্তি অব্যাহত। প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা নির্দল প্রার্থী ঘোষণা করেছে। এরপর ভোটের মুখে আশারু পঞ্চায়েতের গাঙ্গুলিয়া থেকে বিজেপির বাগদা 2 নম্বর মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক বিক্রম রায়কে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। মঙ্গলবার সন্ধ্যায় বাগদার আমডোবতে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থন সভায় হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের বনগাঁর সভাপতি নারায়ণ ঘোষ। সেই সভাতেই শতাধিক বিজেপি এবং সিপিএম কর্মী যোগ দেন তৃণমূলে। বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বাগদার মানুষ বিজেপিকে জয়ী করবেন। অন্যদিকে বুধবার তৃণমূল প্রার্থী মধুপর্ণার সমর্থনে প্রচার করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দলের কর্মী সমর্থকদের নিয়ে সভার পাশাপাশি প্রার্থীর সমর্থনে বাগদার সিন্দ্রানী বাজারে পদযাত্রা করে প্রচারও সারেন তিনি। লোকসভা নির্বাচনে সিন্দ্রানী থেকে বিজেপি লিড পেয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা বুধবার বাগদায় এসে প্রচার সারেন। স্বাস্থ্যমন্ত্রীকে সামনে পেয়ে সিন্দ্রানীর মানুষ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রটি হাসপাতালে রূপান্তরিত করার দাবি করেন। সংবাদ এখনকার মতো শেষ হলো।